এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলার সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান সিঙ্গাপুরে গ্রেফতার। অপরিকল্পিত অস্বচ্ছ আখ্যা দিয়ে বাজেটের বিপক্ষে ভোট বিরোধী দলের। নারায়ণগঞ্জে পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার আসামির ওপর হামলা। হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিতে বাধা নেই। সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনি ছিলেন হত্যাকারী। সর্বশেষে জানাবো, নতুন পে স্কেলের খসড়া গ্যাজেটের কাজ চলছে, মূল বেতন বাড়ছে 142% পর্যন্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। অপরিকল্পিত অস্বচ্ছ আখ্যা দিয়ে বাজেটের বিপক্ষে ভোট বিরোধী দলের। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশের পর এর বিরুদ্ধে ভোট দিয়েছে বিরোধী দল। তারা বাজেটটিকে অপরিকল্পিত, অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য বলে অভিহিত করেছে। একই সঙ্গে বিরোধী দলের দাবি, সংসদে তাদের আপত্তি ও চাপের মুখে সরকার বাজেটের কয়েকটি গণবিরোধী প্রস্তাব সংশোধন বা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। মঙ্গলবার 30 জুন বাজেট পাশের পর সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ প্রতিক্রিয়া জানান বিরোধী দলের মুখপাত্র ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, আমরা বাজেটে না ভোট দিয়েছি কারণ এক কথায় বলতে গেলে এই বাজেটটি অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। বিরোধী দলের ভাষ্য, তাদের গঠনমূলক অবস্থানের ফলেই বাজেটের কয়েকটি প্রস্তাবে পরিবর্তন এসেছে। তাদের দাবি অনুযায়ী মুদি দোকানের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে, ব্যাংক রেজুলেশন আইনের একটি বিতর্কিত বিধান বাদ দেওয়ার ঘোষণা এসেছে এবং করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। তবে এসব সংশোধনের পরও বাজেটের মৌলিক দুর্বলতা রয়ে গেছে বলে মনে করছে বিরোধী দল। তাদের প্রধান আপত্তি, ভঙ্গুর ব্যাংকিং খাত থেকে সরকার 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার যে পরিকল্পনা করেছে তা বাস্তবসম্মত নয়। বিরোধী দলের মতে, যখন ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে সরকারকে টাকা ছাপিয়ে সহায়তা দিতে হচ্ছে, তখন সেখান থেকে এত বড় অঙ্কের ঋণ নেওয়ার ব্যাখ্যা সন্তোষজনক নয়। এছাড়া সরকার একদিকে 7.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, অন্যদিকে ব্যাপক ঋণ গ্রহণ ও টাকা ছাপানোর নীতি অনুসরণ করছে। এটিকেও তারা পরস্পর বিরোধী অবস্থান হিসেবে দেখছে। বিরোধী দলের আশঙ্কা, এতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ সংকুচিত হতে পারে। নারায়ণগঞ্জে পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার আসামির উপর হামলা। নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির ওপর হামলা চালিয়ে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার দুপুরে মোহাম্মদ শরীফ নামে ওই আসামিকে আদালতের গারদখানা থেকে রিমান্ড শুনানির জন্য আদালতের এজলাসে নেয়ার পথে ক্যাম্প হামলার ওই ঘটনা ঘটে। ঘটনার শিকার শরীফ ফতুল্লার চানমারি মাওড়াপট্টি এলাকার কেবল ব্যবসায়ী নাসির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। গত 14 মে দুপুরে শরীফ একাই ব্যবসায়ী নাসিরকে তার অফিসে প্রবেশ করে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নিহত ব্যবসায়ী নাসির স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী আদালতের আইনজীবীরা জানান, মঙ্গলবার দুপুরে চানমারি এলাকার কেবল ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফের রিমান্ড শুনানির জন্য আদালতের এজলাসে নেয়ার পথে নিহত নাসিরের এলাকার লোকজন পুলিশ হেফাজতে থাকা শরীফের উপর হামলা করে। বিক্ষুব্ধরা পুলিশের সামনেই শরীফকে মারধর করে। হামলায় শরীফ মাটিতে লুটিয়ে পড়লে এরপর তাকে এলোপাতাড়ি আরও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে আরও পুলিশ ও অন্যান্য আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আসামিকে এজলাসে তোলা হয়। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া সবুজ বলেন, নাসির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে মারধর করা প্রসঙ্গে আইনজীবী বলেন, এই হত্যা মামলার আসামির ওপর এলাকাবাসী অনেক ক্ষুব্ধ, তাই তাকে আদালত প্রাঙ্গণে দেখার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে এই ঘটনা ঘটিয়েছেন। তবে আমরা আইনজীবী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছি। হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিতে বাধা নেই। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াই হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার 30 জুন বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহির সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাইদ আহমেদ রাজা ও জাহাঙ্গীর হোসেন। আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ির এই মামলা সহ এখন পর্যন্ত মোট 8টি মামলার বিচারপতি খায়রুল হক জামিন লাভ করেছেন। তার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা নেই এবং নতুন কোনো মামলায় তাকে গ্রেফতারও দেখানো হয়নি। ফলে তার কারা মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা থাকছে না। এর আগে গত 23শে মে পৃথক 7টি মামলায় জামিন পেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি। তবে ওই দিনই তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে যাত্রাবাড়িতে খোয়াই নিহতের ঘটনার দায়ে করার নতুন একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনি ছিলেন হত্যাকারী। টাকা ধার চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে যান মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ মোশাররফ হোসেন, বয়স 42। হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন নাজমা আলমকে, বয়স 51। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নেন। হত্যার আলামত নষ্ট করে চলে যান। পরে এই হত্যার কথা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মোশাররফ। এর 16 ঘন্টা পরে পুলিশি তদন্তে বের হয়ে আসে মোশাররফ হোসেনই সেই হত্যাকারী। মঙ্গলবার 30শে জুন দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ASM মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেদকাত এলাকায়। মোশাররফ হোসেনের সেই শহরের বেদকা 4 রাস্তা মোড়ের মসজিদেরই মুয়াজ্জিন। নাজমা আলমকে হত্যার দায় স্বীকার করে মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মোশাররফ হোসেন। জবানবন্দি লিপিবদ্ধ করেন টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান। আদালতে জবানবন্দি গ্রহণের পর রাত 8টায় তাকে কারাগারে পাঠানো হয়। মোশাররফ টাঙ্গাইল শহরের বিশ্বাস বেদকা 4 রাস্তা মোড়ের মসজিদের মুয়াজ্জিন। নাজমা আলম টাঙ্গাইল শহরের বিশ্বাস বেদকা এলাকার বাসিন্দা শফিউল আলম ওরফে শাহিনের স্ত্রী। পেশায় ভেটেরিনারি চিকিৎসক শফিউল আলম গত রোববার সকাল 9টার দিকে তার পেশাগত কাজে বাসার বাইরে যান। এ সময় তার স্ত্রী নাজমা আলম বাসায় একা ছিলেন। বেলা 11:30টার সময় তাদের গৃহকর্মী বাসায় আসেন। গৃহকর্মী নাজমা আলমের বাসায় মূল দরজা চাপানো দেখতে পান। নতুন পে স্কেলের খসড়া গেজেটের কাজ চলছে। মূল বেতন বাড়ছে 142% পর্যন্ত। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেলের খসড়া গেজেট তৈরির কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ হতে পারে। প্রস্তাবিত এই বেতন কাঠামোতে বিভিন্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন 100 থেকে 142% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেল 2 ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সরকার। তবে প্রথম ধাপেই সম্পূর্ণ নতুন মূল বেতন কার্যকর করার সুপারিশ রাখা হয়েছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের একটি কমিটি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত বাস্তবায়নের রূপরেখা চলতি সপ্তাহেই অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পৃথক 3টি পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে এই চূড়ান্ত সুপারিশ তৈরি করেছে উচ্চ পর্যায়ের কমিটি। সুপারিশ অনুযায়ী প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% বা তার কিছুটা কম বাড়তে পারে। অন্যদিকে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন গড়ে প্রায় 130% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন গ্রেডে মূল বেতনের প্রবৃদ্ধি 100 থেকে 142%-এর মধ্যে থাকতে পারে।